সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমি ডক্টর আফরিন সুলতানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এবং বরাবরের মতো আজকে আমাদের অতিথি হিসেবে দুইজন উপস্থিত আছেন বিশেষজ্ঞ হিসেবে। তাদের পরিচয়টা আপনাদের একটু জানিয়ে দিই। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডক্টর রহমাতুল বারী, যিনি মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে আছেন, সাবেক অধ্যাপক জেড.এইচ. শিকদার ওমেন্স মেডিকেল কলেজ। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, যিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট, ইউনাইটেড হসপিটালে, এবং সাথে যুগ্ম সংবাদক হিসেবে আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনে। আপনাদের দুজনকে আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আমাদের সাথে মেডিসিন বিশেষজ্ঞ এবং রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট আছেন এবং এসব বিষয়ে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকেন। সো আমাদের বিশেষজ্ঞের কাছে যদি আপনারা কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, সেটা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে জানতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনার কাছ থেকে প্রথমে একটু সমসাময়িক বিষয়টা নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সেটা হচ্ছে গিয়ে এখন অনেক জ্বরের সিজন, বিভিন্ন কারণে জ্বর হচ্ছে, সেটা সিজনাল ফ্লু বলি বা ডেঙ্গু বলি, এবং কোভিডও এখন দেখা যাচ্ছে। সো এই জ্বরটা নিয়ে কিন্তু এখন মানুষের মধ্যে একটু হলেও ভয় কাজ করছে যে কোভিড হয়ে যাচ্ছে কিনা, বা ডেঙ্গু হলে যেহেতু কিছুটা কোমরবিটিস হচ্ছে বা মর্টালিটি হচ্ছে, সেটা নিয়ে একটু মানুষ পড়িয়ে আছে। সো বিশেষজ্ঞ হিসেবে একটু ডেঙ্গুর বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি ডেঙ্গুটা আমাদের দেশে অনেক আগে থেকেই ছিল, মাঝখানে একটু হারিয়ে গিয়েছিল, আবার নতুন করে দেখা দিচ্ছে। ইদানিং এটা খুব বেশি মাত্রায় আমাদেরকে সমস্যায় ফেলছে। এটা আমরা জানি, এটা ভাইরাস ফিভার, যেটা মশাবাহিত। তো অ্যাকচুয়ালি এডিস লার্ভা থেকে, এডিস মশা থেকে এটা ডেঙ্গুটা ছড়ায়। ডেঙ্গু মূলত 4টা সেরোটাইপ আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। তার মানে হলো ডেঙ্গু কিন্তু 4বার হতে পারে, এবং যতই বেশি ইতে যাবে ততই এটা সিরিয়াস ফর্মে হয়। ডেঙ্গুর কোমরবিটি হওয়ার অনেকগুলো কারণ, তার মধ্যে প্লেটলেট কমে যে ব্লিডিং টেন্ডেন্সিও হতে পারে, কিডনি ফেলিওর থেকে আরও অনেক কিছুই হতে পারে। তো ডেঙ্গুর হওয়ার অন্যতম প্রধান কারণ আমাদের পরিবেশগত সমস্যা। আমরা জানি অ্যাডিস মশা দ্বারা ডেঙ্গুই হয়। এটা সাধারণত পরিষ্কার পানিতে তার লার্ভাই করে। একটা সময় ছিল যখন প্রথম দিকে আমরা ভাবতাম যে শুধু দিনের বেলায় কামড়ালেই মনে হয় ডেঙ্গু হয়। ইদানিং দেখা যাচ্ছে শুধু দিনের বেলায় না, রাতে কামড়ালেও ডেঙ্গু হতে পারে। তো এই জন্য আমাদের যেন মশা ব্রিডিংটা হতে না পারে, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, পানি জমাট পানি না থাকে 3 দিনের বেশি, এইসব জিনিস খেয়াল রাখতে হবে। মানে যেটা সোর্স আছে সেটা যাতে আমরা প্রথমেই প্রিভেন্ট করে নেই। জি জি, আসলে প্রতিরোধ করাটাই প্রতিকার থেকে বেশি সুবিধাজনক, সেটাই। জি, আর যেহেতু কিছু কিছু চেঞ্জের কথা আপনি বলেছেন, যেমন একটা হচ্ছে আগে যেটা ধারণা ছিল যে দিনের বেলা মশার কামড়া, তো এখন সেটা একটা চেঞ্জ হয়েছে। উপসর্গেরও কিছু চেঞ্জ আমরা শুনতে পাই যে নতুন স্ট্রেনের সাথে এরকম কিছু চেঞ্জেস আছে। এই বিষয়ে কিছু বলতে চান কি? হ্যাঁ, উপসর্গ একটা সময় ছিল শরীর ব্যথা হতো, প্রচণ্ড জ্বর হতো। ইদানিং এর সঙ্গে আরোই হচ্ছে শরীর ব্যথা না, শুধু ব্লিডিং, এটাও আমরা খুব পাচ্ছি অনেক কিছু। আর এছাড়া ইদানিং একটা যে দেখতে পাচ্ছি ভাইরাস, কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না, কিন্তু হতে পারে এটা ডেঙ্গু। ডেঙ্গুর সিমটম চেঞ্জ হওয়ার কারণে অনেক সময় অনেক কিছু ধরাও পড়ছে না, কিন্তু পেশেন্ট কমপ্লেন করছে জ্বর, অনেক জ্বর এবং সারা শরীর ব্যথা, একটু বমি বমি ভাব হয়, খেতে পারে না। এসব কারণগুলো হচ্ছে। এটা অনেক সময় আমরা সিজনাল ফ্লু বলে করে দিই। পরীক্ষা করতে গেলে অনেক সময় ধরা পড়ে না, ডেঙ্গু পরীক্ষা করে, ইভেন চিকুনগুনিয়া কিংবা কোভিড কিছুই ধরা পড়ছে না, কিন্তু পেশেন্ট ইজ সাফারিং, এটা আমরা পাচ্ছি। জি স্যার, চিকুনগুনিয়া এবং কোভিড এই দুটোও কিন্তু এখন, যেহেতু আপনি অলরেডি মেনশন করেছেন, এই বিষয়ে কোনো তথ্য আমাদের দর্শকদের দিতে চান কিনা, কোনো সাবধানতার বিষয় বা কোনো ধরনের সিমটমের দেখলে সেগুলোতে ডাক্তারের কাছে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে কিছু বলতে? চিকুনগুনিয়া তো ডেঙ্গুর মতোই, এটাও তো মশাবাহিত, কাজে সেক্ষেত্রেও সতর্কতা একই, মশা যাতেই করতে না হয়, মশা ব্রিড করতে না পারে, সেটা খেয়াল রাখতে হবে। ডেঙ্গুর জন্য আমরা যে সতর্কতা করি, চিকুনগুনিয়ার ক্ষেত্রে সেটাই করা যেতে পারে। আর কোভিডের ক্ষেত্রে, কোভিড আবার নতুন করে ফেরত আসছে, এটাই একটা আশঙ্কার কথা। যদিও এখনও আমরা সেই পরিমাণে সিরিয়াসনেসটা পাচ্ছি না যেটা আমরা কোভিডের মূল প্রাদুর্ভাবের সময় ছিল। তারপরেও এটা যে কোনো সময় হতে পারে বলেই আমাদের সতর্কতার দরকার আছে কোভিডের জন্যে। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছেও একটু এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই যে স্যার তো কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন, আপনি এর সাথে কিছু অ্যাড করতে চান কিনা, স্পেশালি ডেঙ্গুর সিজনের বিষয়টা নিয়ে? হ্যাঁ, ডেঙ্গুর ব্যাপারে যেটা রহমতুল বারী ভাই বলছিলেন, সেটি ব্যাপার যে একদম প্রথম যখন ডেঙ্গু এসেছে তখন 3টা জিনিস আমরা বেশি পেতাম, এবং রোগীরাও 3টা ব্যাপার বলতো, যে প্রথমত হচ্ছে তীব্র জ্বর, দ্বিতীয়ত হচ্ছে যে শরীরের সর্বত্র একেবারে হাড় ভেঙে যাওয়ার মতো ব্যথা, তৃতীয়ত বলতেন যে অনেক সময় তাদের কিছু
রক্তপাতের ইতিহাস থাকতো, কারো কারো ক্ষেত্রে গাম ব্লিডিং অর্থাৎ মাড়ি থেকে রক্ত বের হয়ে আসা, দাঁত পরিষ্কার করার সময়, ব্রাশ করার সময় কারো ক্ষেত্রে দেখা যেত যে প্রস্রাবটা লাল হচ্ছে, কারো ক্ষেত্রে চামড়ার নিচে যারা বিশেষত একটু ফর্সা তাদের দেখা যেত লাল লাল চাকার মতো র্যাশ উঠছে, অথবা চোখে দেখা যেত যে রক্ত জমাট বেঁধেছে, এরকম একটা পরিস্থিতি দেখা যেত। তো এবারের যে ডেঙ্গুটা এসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই সিমটমগুলো থাকছে, এগুলো যে আমরা পাচ্ছি না তা না, কিন্তু অনেক ক্ষেত্রেই একটু কম পাচ্ছি। যেমন জ্বরটা থাকছে কিন্তু গা ব্যথাটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অত না, ওই রকম তীব্র না। হ্যাঁ, ওই রকম তীব্র না, কিছু কিছু হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্লিডিং যে ম্যানিফেস্টেশন যেগুলো, রক্ত ক্ষরণের যে আলামতগুলো, ওগুলো অতটা পরিষ্কার না। ফলে ওই যেটা বলছিলেন প্রফেসর বারী ভাই, যে আমরা অনেক সময় এটাকে ইনফ্লুয়েঞ্জা হিসাবেই হয়তো ধরছি। এবং আরও একটা বিষয় যেটা, যে ওই যে আইজিজি আইজিএম দুটো পরীক্ষা করা হয় বা NS1 অ্যান্টিজেন পরীক্ষা করা হয়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবশেষে আমরা দেখছি রোগী ডেঙ্গু, কিন্তু প্রাথমিক পর্যায়ে এগুলো পরীক্ষা করে হয়তো বা পজিটিভ আসছে না। সেই কারণে আমাদের এবার একটু সাবধান থাকতে হচ্ছে। ডেঙ্গুর ব্যাপারটা কোনো অবস্থাতে মাথা থেকে বের করে দেওয়া যাবে না। এবং ডেঙ্গুর ক্ষেত্রে সে বড় বিষয় একটি এইটি যে আমরা বলি সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ ব্যবহার না করার জন্য, যেহেতু এখানে রক্তে অনুচক্রিকা বা প্লাটলেট কমে যায়, যে কোষটা আমাদের রক্তে রক্তপাত ঠেকানোর কাজ করে, রক্তকে একটু জমাট বাঁধার সহায়তা করে, সেটি কমে যায়, ফলে রক্তপাতের পরিমাণ বেড়ে যেতে পারে। সেই কারণে আমরা অন্য অনেক ওষুধ এই ক্ষেত্রে আমরা পরিহার করে থাকি। তো এই ধরনের সমস্যা আসলে তো অতএব ডেঙ্গু ধরা না পড়লেও আমাদের ডাক্তারদের বা চিকিৎসার ক্ষেত্রে এটি মাথায় রাখতে হবে যে ওই আমি এক গাদা অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ব্যথানাশক ওষুধ প্যারাসিটামলের বাইরে দিয়ে দিলাম, সেটি হয়তো অনেক ক্ষেত্রে উচিত হবে না। আর সবচেয়ে জরুরি বিষয় যেটা, সেটা হচ্ছে কোনো অবস্থাতে ডেঙ্গু রোগী যেন পানি শূন্যতায় না যায়। তাদের শরীরে পানি শূন্যতার একটা সম্ভাবনা দেখা দেয়, অতএব যথেষ্ট পরিমাণে তরল খাদ্য গ্রহণ করতে হবে, জুস, স্যুপ, এমনি পানি, এবং প্রয়োজনে ORS বা ওরাল স্যালাইন যেটা আমরা ডায়রিয়া হলে ইউজ করি, সেটিও কিন্তু ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি এবং সেটি ব্যবহার করতে হবে। আর তৃতীয়ত একটি সমাধান আমরা গতবার যখন ডেঙ্গু এসেছিল তখন পেয়েছিলাম, এবং আমি ব্যক্তিগতভাবে প্রয়োগ করেও ফলাফল পেয়েছি, সেটি হচ্ছে পেঁপে পাতার রস। পেঁপে পাতার রস খুব দ্রুত প্ল্যাটলেট বাড়িয়ে দেয়, এবং এটি আমি প্রয়োগ করে রোগীদের ক্ষেত্রে ফলাফল পেয়েছি। সরাসরি পেঁপে পাতা থেকে রস করেও খাওয়া যেতে পারে, অথবা এটির সিরাপ এবং ক্যাপসুল আকারেও এখন পাওয়া যাচ্ছে। অনেক অনেক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এটি নিয়ে এসেছে। এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা? না, এটি তো একেবারে একটা ভেষজ ওষুধ, এখন পর্যন্ত কোনো সাইড এফেক্ট আমরা পাইনি, বরং অনেক ক্ষেত্রে এটা আমি দেখছি যে খুব ভালো ফলাফল দিচ্ছে, অন্তত পক্ষে প্ল্যাটলেটটা বাড়িয়ে দিচ্ছে খুব দ্রুত। জি স্যার, এটা সূত্র ধরে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, যেহেতু প্লেটলেটের ইস্যুটা এসছে, যারা এরকম ডেঙ্গু বা এই ধরনের রোগগুলোতে ভুগে থাকেন, স্পেশালি ডেঙ্গুর ক্ষেত্রে প্লেটলেট কমে গেলে সবার একটা কনসার্নিং ইস্যু থাকে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের বিষয়টা নিয়ে। সো এই বিষয়টাতে আসলে আপনার বক্তব্যটা কি, এবং যারা এই অনেকে ওভার এনথুজিয়াস্টিক হয়ে ব্লাড ট্রান্সফিউশনের চেষ্টা করেন, সেটার বিষয়ে আপনি দর্শকদের সচেতন করার জন্য কি বলতে চান? ভালো একটা প্রসঙ্গ তুলেছেন। প্লেটলেট কমে যায়, যে কোনো ভাইরাল ফিভারে কিন্তু প্লেটলেট কমে যায়। প্লেটলেট নর্মাল হলো 1.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত। যে কোনো ভাইরাল ফিভার এটা ইভেন 90 পর্যন্ত নেমে যেতে পারে, কোনো সমস্যা নেই। ডেঙ্গুর ক্ষেত্রে এটা অনেক কমে যেতে পারে। সাধারণত 30 পর্যন্ত খুব যে একটা বিপজ্জনক কিছু হয় তা না, কিন্তু 30-এর নিচে আমরা সবসময় বলি যে হসপিটালে অ্যাডমিশন দরকার। আর 10-এর নিচে গেলে কিংবা কোনো যদি ব্লিডিংয়ের ম্যানিফেস্টেশনস আমরা পাই, সেক্ষেত্রে ট্রান্সফিউশন দরকার। সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন সবচেয়ে আইডিয়াল হলো প্লেটলেট ট্রান্সফিউশন, প্লেটলেট ইনফিউশন যদি দেওয়া যায়। আজকাল প্লেটলেট কনসেন্ট্রেট করা সম্ভব, যদিও সব বাংলাদেশের সব জায়গায় হয়তো সম্ভব না, মেইন সেন্টারগুলো সম্ভব, সেখান থেকে তাহলে প্লেটলেট দেওয়াটাই ভালো। অন্যথায় আমাদের হোল ব্লাডই দিতে হবে, ঠিক আছে? কিন্তু এটা নিয়ে একটুতেই প্লেটলেট কমে গেল সঙ্গে সঙ্গে ব্লাড ট্রান্সফিউশন, আমরা জানি ব্লাড ট্রান্সফিউশনের অনেক হ্যাজার্ড আছে। কাজে এক্ষেত্রে এইটা খেয়াল রাখতে হবে, এটা প্রয়োজন না হলে দেওয়ার দরকার নেই, আমরা প্রয়োজন পর্যন্ত দেখে তারপরে দেবো, তার আগে না। এবং এই কাউন্ট চেক আপটা আসলে কত ফ্রিকুয়েন্টলি করা উচিত যার ডেঙ্গু ধরা পড়েছে? এটা আসলে খুব ঘন ঘনই করা উচিত। ইভেন কখনো কখনো আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে দেখেছি 2 বেলাও করেছি,
মানে এটা পেশেন্টের উপসর্গ দেখে এবং তার কাউন্টটা কিরকম আসছে সেটা দেখে। সাধারণত প্রতিদিন একবার করলে হয়, বা খুব যেখানে সব সেই সুযোগ নেই সেখানে দুদিনে একদিন আমরা করে থাকি, কিন্তু আইডিয়ালি দুই বেলা করলে এটা চেঞ্জ, প্লেটলেট চেঞ্জটা খুব দ্রুত হয়, এই জন্য দুবেলা করতে পারলেও খুব ভালো, কিন্তু সব জায়গায় হয়তো সম্ভব হবে না। অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে যারা অ্যাসপিরিন জাতীয় ট্রিটমেন্ট নিয়ে থাকেন, স্পেশালি যারা কার্ডিয়াক রোগী আছেন, তাদের ক্ষেত্রে প্লেটলেটের সাথে এই বিষয়টা একটু অনেক সময় একটু কনফিউজিং হয়ে যায়, যেহেতু দুইটাই রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে বাধা তৈরি করছে। সো যারা এই ধরনের ওষুধগুলো নিচ্ছেন তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি আমরা জানি অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল এগুলো প্লেটলেট জমাট বাঁধতে বাধা দেয়, যেন হার্টের জন্য আমরা সাধারণত এগুলো ব্যবহার করে থাকি, হার্ট এবং অন্যান্য কিছু ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা দেখছি যে প্লেটলেট এমনিতেই সমস্যা হচ্ছে, তার মধ্যে এগুলো যদি ইউজ করা হয় তাহলে আরও সমস্যা বাড়তে পারে। তো এখানে অপটিমাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি খেয়াল করে দেখব পেশেন্টের ডেঙ্গু আছে কি না, যদি থাকে সেক্ষেত্রে সতর্কতা নেব। যেমন একটু বাইরে বলি, কোনো একটা হার্টের রোগী যিনি অ্যাসপিরিন খাচ্ছেন, তার হয়তো বড়টা সার্জারি দরকার হবে, মেজর বা মাইনর বা যে সার্জারি দরকার, তাকে কিন্তু সেক্ষেত্রে ওষুধটা বন্ধ রাখি 3 দিন 5 দিন বা 7 দিন অবস্থার প্রেক্ষাপটে। এক্ষেত্রেও সেরকম করা যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে তার জন্য আবার পেশেন্টের অন্যদিকে সমস্যাটা না হয়। এবং তাদের ক্ষেত্রে সে যদি প্রয়োজন হয় হসপিটাল অ্যাডমিশন নিয়ে ট্রিটমেন্ট নেওয়া। হসপিটাল অ্যাডমিশন করতে। অনেক ধন্যবাদ স্যার। এই বিষয়ে আপনি কিছু অ্যাড করতে চান কিনা? না, আমার তো মনে হয় যে যে বিষয়গুলো আমাদের খুব সাবধান থাকা দরকার সেটি অনেক সুন্দরভাবে এই আলোচনায় চলে এসছে। তবে একটা কথা মনে রাখতে হবে যে এখন যে জ্বরগুলো হচ্ছে তার মধ্যে ডেঙ্গু যেমন বলা হয়েছে, আরেকটি আপনি বলেছেন যে কোভিড বা আমরা যেটাকে করোনা বলে থাকি, করোনা ভাইরাস দিয়ে যেটি হয়, এই দুটোর কিন্তু চরিত্রটার মধ্যে একেবারে আমি বলবো দুই মেরুর দুটো লক্ষণ আছে। ডেঙ্গুর ক্ষেত্রে কি হচ্ছে, রক্ত প্ল্যাটলেট কমে যাচ্ছে এবং রক্ত পাতলা হয়ে যাচ্ছে, তার ফলে রক্তপাত ঘটছে। আর কোভিডের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, রক্ত নালীর মধ্যে জমাট বেঁধে কোনো কোনো জায়গায় রক্ত প্রবাহে বাধা দিচ্ছে। অতএব এক্ষেত্রে বিশেষত চিকিৎসকদের খুব সাবধান থাকতে হবে, কারণ একজন কোভিড রোগীকে আমরা কিন্তু রক্ত পাতলা করার ওষুধ দিয়ে থাকি যদি প্রয়োজন হয়। এখন যদি ভুলক্রমে ডেঙ্গু রোগীকে কোভিড মনে করে এটা দিয়ে থাকি, সেটা কিন্তু আরো ভয়াবহ হয়ে যেতে পারে। অতএব এই ক্ষেত্রে যেহেতু একই সময়ে দুটো রোগ আমাদের এখানে প্রাদুর্ভাব বেড়ে গেছে, চিকিৎসকদের জন্য এটা কিন্তু যথেষ্ট একটি লক্ষণীয় বিষয় এবং একটি চ্যালেঞ্জ। এ ব্যাপারে আমি সব চিকিৎসককে খুব সাবধান থাকার জন্য অনুরোধ করব। জি অবশ্যই, অনেক ধন্যবাদ স্যার। এখন যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে এয়ার পলিউশনের ইফেক্টটা। আপনি যে সাবজেক্টটা নিয়ে কাজ করছেন, লাংস, এটা আসলে আমাদের শরীরের এত ইম্পর্ট্যান্ট একটা অঙ্গ, এবং এয়ার পিউরিফিকেশনের ব্যাপারটা যেহেতু লাং দিয়ে হচ্ছে, আমাদের এই পলিউশনটা আসলে লাংটাকে কিভাবে ইফেক্ট করছে, স্পেশালি আমরা যদি ঢাকা সিটির কথা চিন্তা করি। আসলে এয়ার পলিউশন বা বায়ু দূষণ এবং সেই সাথে জলবায়ুর পরিবর্তন, এই জিনিসগুলো এখন বিশ্বজুড়েই হচ্ছে একটা হট টপিক, একেবারে অত্যন্ত বেশি আলোচনার বিষয়। আমাদের দেশে তো বায়ু দূষণের প্রভাব আজকে থেকে না, আমি বলবো যে আমরা বিগত প্রায় 25-30 বছর যাবৎ খুব ভয়াবহ আকারে এই বায়ু দূষণটা দেখছি, বিশেষত শহর এলাকাগুলোয়। তবে এখন কিন্তু শুধু শহর না, গ্রামাঞ্চলেও বায়ু দূষণ ছড়িয়ে গেছে। তো এটা খুব দুঃখজনক। দুঃখজনক এই জন্য যে বিধাতা তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন দূষণমুক্ত বায়ুতেই, আমরা তো সেরকম জায়গায় জন্ম নিয়েছিলাম বা মানব সভ্যতার বিকাশ হয়েছিল। তারপরে আমরা আমাদের নিজেদের দোষে কিন্তু সেই বাতাসটাকে নষ্ট করেছি। আমরা কিভাবে করেছি? আমরা বিভিন্ন অপরিকল্পিতভাবে কলকারখানা তৈরি করে তার ধোঁয়ার মাধ্যমে করেছি, ইটের ভাটাগুলোকে আমরা যত্রতত্র করেছি, বিশেষত মানুষের লোকালয়ের পাশে ইটের ভাটা তৈরি করেছি। আমরা যে গাড়িগুলো যত সময় যাচ্ছে গাড়ির সংখ্যা বাড়ছে, সেই গাড়িগুলো আমরা ঠিকমতো ইঞ্জিনগুলোকে পরিষ্কার রাখা বা সচল রাখা করি না, সেই কোনো না কোনোভাবে যন্ত্রাংশের সমস্যা সম্পন্ন যে গাড়িগুলো চলছে সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, তার ফলে হচ্ছে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স তৈরি মানে ব্যবহার করছি, সেটা আপনার এয়ার কন্ডিশনার থেকে শুরু করে অন্যান্য তার থেকে হচ্ছে। আবার বনায়ন কমিয়ে ফেলেছি, আমরা গাছ কাটছি কিন্তু নতুন করে গাছ লাগাচ্ছি না, এই সব মিলিয়ে একটা পলিউশন হচ্ছে। এবং এই পলিউশন হচ্ছে এবং বাতাস আবার পরিষ্কার হতে পারছে না। এই পলিউশনে কি সমস্যা হচ্ছে? এক সোজা কথায় হচ্ছে যে দূষিত বিষাক্ত অনেক গ্যাস এবং অনেক ধূলিকণা বা অনেক
Particles. রাসায়নিক কণা জি। আমাদের শ্বাসের সাথে আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে, যেটা আমাদের ফুসফুস বা আমাদের শ্বাসতন্ত্র নেওয়ার জন্য প্রস্তুত নয়। তারা ভিতরে গিয়ে যেমন শ্বাসতন্ত্রকে আক্রান্ত করছে, একই সাথে শ্বাসতন্ত্রের প্রধান কাজ যেটি অক্সিজেন গ্রহণ করা, সেই অক্সিজেনের মাত্রা কমিয়ে দিচ্ছে। বাতাসে অক্সিজেন কম থাকছে, আবার ওই আক্রমণের কারণে শ্বাসতন্ত্র সঠিক মাত্রায় অক্সিজেন নিতেও পারছে না ভিতরে। এই দুটোর প্রভাবে আমাদের পুরো শরীরই কিন্তু আক্রান্ত হচ্ছে। কারণ অক্সিজেন হচ্ছে একটা গাড়ি চলার জন্য যেমন পেট্রোল বা অকটেন হচ্ছে ফুয়েল, আমাদের শরীর চলার জন্য হচ্ছে প্রধান ফুয়েল হচ্ছে অক্সিজেন। সুতরাং অক্সিজেন কমে যাচ্ছে, শ্বাসতন্ত্র যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, একই সাথে প্রতিটা ভাইটাল অর্গান যেগুলো আমরা বলে থাকি, লিভার, কিডনি, হার্ট, ব্রেন কিংবা চোখ, সব জায়গায় আমাদের ঘাটতি হচ্ছে এবং সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে দ্রুত অকেজো হয়ে যাচ্ছে। আমি রোগীদেরকে এইভাবে বলি, ডিরেক্টলি যদি আমরা একটু লাংয়ের কথা চিন্তা করি, কি কি ধরনের আসলে রোগগুলো তৈরি করছে এই পলিউশনের প্রভাবে ডিরেক্টলি? পলিউশনের প্রভাবে ডিরেক্টলি যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে শ্বাসতন্ত্রে। প্রথমতই হচ্ছে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যারা শ্বাসকষ্টের রোগী তাদের শ্বাসকষ্টের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, প্রচণ্ড কাশি হয়, সেই সাথে সর্বক্ষণ একটা নাকের প্রদাহ, সাইনোসাইটিস, এই যেমন সমস্যাগুলো থাকে। সেই সাথে যদি অতিরিক্ত মাত্রায় থাকে তখন ফুসফুসকে আক্রান্ত করে আমরা নিউমোকনিওসিস বলে এক ধরনের, অর্থাৎ ফুসফুসের খাঁজে খাঁজে ময়লা জমে যাওয়া, এই ধরনের একটা সমস্যা হতে পারে। সেখান থেকে এটি সে এক পর্যায়ে গিয়ে এমনকি ক্যান্সারের দিকেও যেতে পারে। এছাড়া আরও অনেকগুলো সমস্যা হতে পারে, বিশেষত শিশুর বিকাশে বাধা হয়। কারণ লেড জাতীয় যে বিষগুলো বাতাসে আছে সেগুলো যদি ভিতরে ঢোকে তখন এটি ব্লাড ব্রেন ব্যারিয়ার বলে একটা কথা আছে, অর্থাৎ মস্তিষ্ককে সেফ রাখার জন্য এক ধরনের ফিল্টার বা একটা ছাঁকনি আছে, সেটি পার হয়ে চলে যায় এবং তখন ওই শিশুর মস্তিষ্কের যে বিকাশ সেটি বাধাগ্রস্ত হয়, ফলে শিশু কিন্তু কম আইকিউ নিয়ে বড় হয়। আচ্ছা, এই যে এই সমস্যাগুলো, এগুলো হচ্ছে এয়ার পলিউশনের তার মানে এটা কি সরাসরি শুধু ফুসফুস পর্যন্ত ইফেক্ট করছে তা না, যেটা আপনি অলরেডি বলেছেন, এটা শরীরের সব জায়গায় ছড়িয়ে গিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সমস্যা করছে। যেটা বলছিলাম যে আমি রোগীকে এভাবে বলি যে আপনার বায়ু দূষণের ফলে আপনার বয়স 50, কিন্তু এই দূষণের কারণে আপনার কিডনির বয়স হয়ে গেছে 60, আপনার হার্টের বয়সও 60, অর্থাৎ ওগুলো আরো বেশি তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছে আমাদের শরীরের ভিতরে। অবশ্যই। স্যার, আপনার কাছে একটু সেম বিষয়টি নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে আমরা যদিও যেহেতু স্যার রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞজন এয়ার পলিউশন নিয়ে কথা বলেছি, বাট ওভারঅল আমাদের যে পলিউশনটা কাজ করছে বা আমাদের এই যে কন্টামিনেশনগুলো হচ্ছে বা ফুড অ্যাডাল্টারেশন হচ্ছে, আপনি যেরকম মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস বিশেষজ্ঞ, এই সবগুলোর সাথে আমরা জানি যে আমাদের লাইফস্টাইলের বা আমাদের যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এগুলোর একটা ইফেক্ট থাকে। সো আপনি এই রোগগুলোর সাথে কিভাবে আসলে এটাকে সম্পৃক্ত করতে চান এবং আমাদের দর্শকদের এই বিষয়টাতে আসলে কিভাবে সচেতন করতে চান? সবচেয়ে বড় কথাটা, আগে তো প্রত্যেকেই সচেতন হতে হবে পরিবেশের ব্যাপারে। আর আমাদের ইদানিং যেটা হচ্ছে, সব কিছু যান্ত্রিক সভ্যতার কারণে আমাদের ফিজিক্যাল লেবার যেগুলো, সেগুলো কমে যাচ্ছে ক্রমাগত। ইভেন একটা সময় সবাই কিছু না কিছু হাঁটতাম বা ব্যায়াম করতাম, সাঁতার কাটতাম, এগুলো দেখেন এখন সাঁতার কাটার কোনো সুযোগই নেই। আর আমাদের ব্যায়ামের সব কিছু খোলা জায়গা আমরা পাচ্ছি না, হাঁটার জন্য খোলা জায়গা পাচ্ছি না। যেমন হচ্ছে কি, আস্তে আস্তে আমাদের যে পরিশুদ্ধকরণের যে ব্যবস্থাগুলো, সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এমনিতে জমছে সমস্যাগুলো যে দূর করবো, আমরা যে পলিউশনগুলোর ভেতরে যেগুলো জমছে, যারা ডক্টর বেন্নুর বললেন, এটাকে বের করতে হবে, বেরও তো করতে পারছি না আমরা। তো এই জন্যই আমাদেরকে এই ব্যাপারে সচেতনতার দরকার। এর জন্য শুধুমাত্র আমাদের ব্যক্তিগত পর্যায়ে তো থাকতেই হবে, আমার মনে হয় সামাজিক রাষ্ট্রীয় পর্যায়ে এগুলো দরকার, যে এদিকে এটাকে গুরুত্বের সঙ্গে দেখা, এগুলো মানুষের যেন শারীরবৃত্তিক যে দরকার, সেগুলো যেন সঠিকভাবে আমরা করতে, পর্যাপ্ত পরিমাণে পার্ক বা খোলা জায়গা যেখানে আমরা বাতাস নিতে পারি। এখন তো সব জায়গায় পলিউশন, গাড়ি, ইভেন রাস্তায় যে রোড ট্রাফিক জ্যাম হচ্ছে, তার মতো গাড়িতে দীর্ঘ সময় বসে থাকছি, যারা ওপেনিতে বাসে বাড়িতে যাচ্ছে, তারা কিন্তু বাইরের পলিউশনটা ভীষণভাবে, গাড়ির ধোঁয়া থেকে শুরু করে সব কিছু, এবং সেটাও কথা বললো যে কালো ধোঁয়া বেরোচ্ছে, এগুলো সব যাচ্ছে। এইগুলোর ব্যাপারে যে আমরা নীতিগতভাবে কিছু ব্যবস্থা নিতে পারি, তাহলে হয়তো কিছু উপকার হবে। আর আমাদের আরেকটা জিনিস যেটা, সেটা হলো, আমরা সবাই জানি সবচেয়ে বড় ইবাদত কিন্তু স্বাস্থ্যের যত্ন, সেটাকে আমরা করছি না। আমরা একজন ডাক্তারের শরণাপন্ন হচ্ছি তখনই যখন ঘটনা অনেক দূর গড়িয়ে গেছে, তখন খুব বেশি কিছু করার থাকে না। আমরা সবসময় বলি প্রতিরোধ প্রতিকারের থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিরোধের জন্য আমাদের নিয়মিত
নিজের ব্যাপারে সচেতন হওয়া, পরীক্ষা নিরীক্ষা করা, ডাক্তারের শরণাপন্ন হওয়া, এগুলো হলেই আমরা অনেকগুলো সমস্যা থেকে একটু আগেভাগেই সতর্ক হতে পারবো। জি, আর স্যার একটু মেন্টাল বিষয়টা আমরা একটু ইনক্লুড করতে চাই এটার সাথে। আমরা যত কিছুই বলি সব কিছু কিন্তু একটা স্ট্রেস তৈরি করছে আমাদের, স্পেশালি আমরা যদি এনভায়রনমেন্টাল এক্সপোজারে যাই বা আমাদের রেগুলার লাইফস্টাইলটাকে চিন্তা করি, এবং এই সবগুলো রোগ যেগুলো আপনারা দেখে থাকেন সাধারণত মেডিসিন স্পেশালিস্ট হিসেবে যারা দীর্ঘমেয়াদী রোগগুলোতে ভুগছেন, স্ট্রেসের কিন্তু একটা ডিরেক্ট ইফেক্ট থাকে। তো যারা এই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশনে আছেন তারা কীভাবে একটু মাইন্ডফুল থাকতে পারেন বা একটু হেলদি রাখতে পারেন মাইন্ডটাকে, সেটার বিষয়ে আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা? প্রত্যেকটা মানুষের একটা কালচারাল দিক থাকে, কালচারাল দিকটা কিন্তু আমাদেরকে মানসিকভাবে একটু বিকশিত করে, ভালো রাখে। ইদানিং আমরা সেই দিক থেকে দূরে সরে যাচ্ছি। প্রত্যেকেরই নিজস্ব স্টাইলে কালচারাল কিছু এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হয়। আরেকটা কথা আমি বলি, সেটা হলো মেডিটেশন। আমি এই যে স্ট্রেস কথাটা, স্ট্রেসটা তো আসলে ইটস ফিজিওলজি, আর টেনশন হলো প্যাথোলজি। তো এটার থেকে কিছুটা মুক্তি পাওয়ার উপায় কিন্তু মানসিক প্রশান্তি। মানসিক প্রশান্তির জন্য আমাকে অবশ্যই প্রত্যেকদিন নিজের ভেতরে নিজেকে ডুব দিতে হবে, নিজের ভেতরে ডুব দিতে হবে। মেডিটেশনটাও দরকার আমাদের। এছাড়া আমাদের রিক্রিয়েশনের যে ব্যাপারগুলো সেগুলো থাকতে হবে যথেষ্ট পরিমাণে। আমাদের এখন রিক্রিয়েশনের সুযোগ চলে গেছে, রিক্রিয়েশন সেগুলো এখন পলিউটেড সত্যিকার অর্থে বলতে গেলে। সুস্থ বিনোদন এখন কমে যাচ্ছে, সুস্থ বিনোদনের মাত্রাগুলো বাড়াতে হবে, তাইলে স্ট্রেস থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আরও একটা জিনিস আমরা ছোটোবেলায় দেখেছি, পাড়ায় পাড়ায় লাইব্রেরি, পাড়ায় পাড়ায় লাইব্রেরি পড়ার একটা হ্যাবিট ছিল। তো এখন এই মোবাইলের যুগে আমরা সেই লাইব্রেরি খুঁজে পাচ্ছি না। আর মোবাইলে যে পড়তে পারবো না তা না, কিন্তু সে পড়ার দিকে আমরা যাচ্ছি না, আমরা অন্য অন্য আইটেমসের দিকে চলে যাচ্ছি। কাজে আবার যদি আমাদেরকে এই ধরনের মানসিকতা ফেরত আনা যায় যে না, আমরা এই নান্দনিক দিকগুলোকে তুলে ধরা, সেটা যদি একটু বাড়িয়ে দিতে পারি তাহলে মনে হয় স্ট্রেসটা একটু কমে আসবে। জি, অবশ্যই। স্যার আপনি কিছু অ্যাড করতে চান কিনা, কিভাবে আমরা একটু বেশি মাইন্ডফুলনেসটাকে প্র্যাকটিস করতে পারি বা আমাদের যে পার্সোনাল কামনেসটাকে সেটাকে যাতে আমরা একটু বজায় রাখতে পারি? আমি এই প্রসঙ্গে আসার আগে বায়ু দূষণ বা এই ব্যাপারে একটি কথা বলতে বোধহয় আমরা দুজনই ভুলে গিয়েছি। সেটা হচ্ছে গিয়ে যে বায়োমাস ফুয়েল বার্নিং, অর্থাৎ আমাদের দেশে দেখা যাচ্ছে রান্না করার জন্য বা শীতকালে আগুন পোহানোর জন্য আমরা কিন্তু শুকনো খড় কুটো, ডালপালা, অনেক ক্ষেত্রে অনেক ধরনের বর্জ্য জিনিস এগুলো আগুনে পোড়াই। এইখান থেকে কিন্তু একটা ভয়াবহ বায়ু দূষণ হয়, এবং এটির খুব দুঃখজনক হলেও যে এটা আমাদের দেশের মহিলারা এটাতে সবচেয়ে বেশি আক্রান্ত হন। কারণ একটু গ্রামাঞ্চলে গেলেই দেখা যায়, গ্রামাঞ্চল কেন আমাদের শহরের ভিতরেও, যে রান্নাঘরটা হচ্ছে গিয়ে সবচেয়ে অবহেলিত ঘর, যেখানে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নাই, জানালা দরজাগুলো খুব খুপড়ির মতো একটা জায়গা, এবং তার ভিতরে এই ধরনের যখন লাকড়ি বা এই ধরনের জীবাশ্ম জ্বালানি যেগুলো বলা হয় এগুলোকে যখন পোড়ানো হয়, সেই ধোঁয়াটা মানে দিনের মধ্যে প্রায় 18-20 ঘন্টা আমাদের মহিলারা নিচ্ছেন। ফলে তাদের ফুসফুস শ্বাসতন্ত্র কিন্তু ভয়াবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একসময় বলা হতো যে সিওপিডির মতো ভয়াবহ রোগটা এটা বোধহয় সম্ভবত পুরুষদের রোগ, কারণ পুরুষরা স্মোকিং বেশি করেন, সিগারেট বেশি খান। এখন দেখা যাচ্ছে মহিলাদের মধ্যেও সিওপিডি অনেক বেশি, এবং তার অন্যতম কারণ এটি। অতএব এটিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং এটি পরিহার করে আমাদের হয় অন্য ধরনের জ্বালানিতে যেতে হবে, অথবা এই ধরনের পরিবেশ বান্ধব চুলো, বন্ধু চুলা বলে এক ধরনের চুলা তৈরি হয়েছে, সেগুলো ব্যবহার করতে হবে যাতে ধোঁয়াটা কম হয়। আর আপনি যে স্ট্রেসের কথা বলেছেন, আমি একটু কথাই যোগ করব, যেটি বাড়ি ভাই খুব চমৎকারভাবে বলেছেন, সেটা হচ্ছে যে নিজের মনের মধ্যে ডুব দেওয়া। নিজের মনের মধ্যে ডুব দিতে গেলে কিন্তু আপনাকে ওই যে নান্দনিক ব্যাপারগুলো আসতে হবে, এবং সেটা এক একজন এক একভাবে কিন্তু নিজেকে শান্ত করতে পারেন, নিজেকে জানার চেষ্টা করতে পারেন। কেউ হয়তো বই পড়ে করতে পারেন, সুস্থ বিনোদনের মাধ্যমে করতে পারেন, গান শোনার মাধ্যমে করতে পারেন, এবং একটি বড় জিনিস হচ্ছে গিয়ে আপনি নির্দিষ্ট সময় আপনি সৃষ্টিকর্তার ইবাদতের জন্য একটু সময় দিন। আপনি যদি, আমরা যারা মুসলিম, আমরা যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ি, ওই সময়টুকু যদি সারা দিনের মধ্যে ওই 5-5 25 মিনিট বা আধা ঘন্টার সময় যদি আমরা একটু নিজেকে এই ইবাদতে নিয়ে আসি, তাহলে কিন্তু নিজের এই স্ট্রেসটা কমে আসে। এই জিনিসগুলোর দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এবং সবসময় এটা আমাদের মাথায় রাখা উচিত, ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ দুটোকে ব্যালেন্স করে আসলে সুস্থ থাকা। অবশ্যই। স্যার আপনার কাছে এখন যে বিষয়টা নিয়ে জানতে চাই সেটা হচ্ছে আমাদের আরেকটা গ্লোবাল চ্যালেঞ্জ, সেটা হচ্ছে গিয়ে ওবেসিটি বা স্থূলতা, এবং এটার
এমন একটা সিচুয়েশন যে সব ধরনের সব বয়সের মানুষই যেরকম এটাতে সাফার করছে, সব ধরনের রোগের সাথেই কিন্তু এটা এখন একটা সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, এবং লাইফস্টাইল তো অবশ্যই এটার সাথে রিলেটেড। সো এই গ্লোবাল চ্যালেঞ্জটা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই, বিশেষজ্ঞ হিসেবে আপনি এটা নিয়ে আমাদের কি তথ্য দিতে চান? আচ্ছা, আমি প্রথমে এভাবেই বলি, হার্ট বলি বা ব্রেইন বলি, আমাদের প্রধান রিস্ক ফ্যাক্টর কিন্তু 5টা। তার মধ্যে প্রথমেই আসে টোব্যাকো, যেটা নিয়ে ডক্টর বেন্নুর হয়তো বলবেন, তারপরে ডায়াবেটিস, হাই প্রেশার, ডিসলিপিডিমিয়া অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইডিক্য, আর ফিফথ ওয়ান দ্য মেইনই সেটা হলো ওবেসিটি বা স্থূলতা। এছাড়া অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর আছে। আমাদের এই ওবেসিটি এখন দেখা যাচ্ছে সব বয়সী, মানে বাচ্চা, আগে আমরা দেখতাম শুধু বয়স্কদের মধ্যে এটা বেশি, বাচ্চারা খেলাধুলা করতো, দৌড়ঝাঁপ করতো। এখন বাচ্চাদের মধ্যেও সে খেলা, বাইরে যে খেলা, সেগুলো এখন প্রবণতা কমে গেছে। আমাদের মাঠ নাই, কিছু নেই, সবাই স্থূল হয়ে যাচ্ছে। এছাড়া ইন অ্যাডিশন আমাদের ফুড হ্যাবিটের ক্ষেত্রে একটা চেঞ্জ এসছে। আমরা আগে কিন্তু খুব অয়েলি ফুড খেতাম না, এখন প্রচুর অয়েলি ফুড খাই, বিশেষ করে ফাস্ট ফুড। আমি মূলত বলি এগুলো জাঙ্ক ফুড। ফাস্টফুডে প্রচুর অয়েল থাকে, এগুলো ওবেজ হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা সবাই। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি। রুরাল সেটিং একটা ইয়াং বাচ্চা, সে আসলো আমার কাছে, 13-14 বছর বয়স। আমি তাকে জিজ্ঞেস করলাম, একটা স্থূল কিন্তু ফিট না বডি, আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি খেলো? জি স্যার খেলি। কী খেলো? ক্রিকেটটাও শুদ্ধভাবে বলতে পারছে না, বলে ক্রিকেট। আমি ভালো কথা, কোথায় খেলো? কম্পিউটারে। তা আমাদের অবস্থা হয়ে গেছে তাই, আমাদের আউটডোর গেমস একেবারেই কমে গেছে, আউটডোর গেমসের পার্টিসিপেশন একেবারেই কমে গেছে। তাই এইগুলো ছোটোবেলা থেকেই এই অভ্যাসটা তৈরি করতে হবে। আমরা এখন বাচ্চা কাচ্চাকে বড় করছি মুরগির খাঁচার মতো, ফার্মের মুরগির মতো, যে কারণে তাদেরই হচ্ছে না। এদের খেলাধুলার সুযোগ দিতে হবে, আউটডোর অ্যাক্টিভিটিস থাকতে হবে। এছাড়া ওবেসিটি কমে না। ফুড হ্যাবিটের ক্ষেত্রেও আমাদের অবশ্যই ব্যালেন্সড ফুডের দিকে যেটা, ফ্যাটি ফুডটাকে অ্যাভয়েড করতে হবে, জাঙ্ক ফুডগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর ওবেসিটির কারণে অনেকগুলো সমস্যা হচ্ছে, শুধু হার্ট বলে না, সার্বিকভাবে আমাদের হাঁটা চলা, চলাফেরা, শ্বাসফাস করা, আমাদের শরীর তৈরি হয়েছে একটাভাবে, ছোটোবেলা থেকে একভাবে তৈরি হলাম। আমি এভাবে বলি, ধরেন ছোটোবেলা পাতলা ছিলাম, আমি অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দেখি যে বিয়ের পরে মোটা হয়ে গেছে, কিন্তু বিয়ের আগে হয়তো পাতলাই ছিল। তো আমি সাধারণত বলি, এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন ছিল 1 তলার, এখন বিল্ডিং হয়ে গেছে 4 তলা, কিন্তু সব কিছু প্রস্তুত 1 তলার জন্যেই, সব ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। এইটার জন্যে আমাদেরকে অবশ্যই শারীরিক আর কায়িক পরিশ্রমটা করতে হবে, এবং ব্যায়াম করতে হবে, খাবার দাবারের ক্ষেত্রে সতর্ক হতে হবে, নাইলে পরে আমরা ক্রমাগত আস্তে আস্তে অথর্ব জাতিতে পরিণত হব। এটাই অন্যতম মোদ্দা কথা। ওবেসিটি কমাতেই হবে অ্যাট এনি কস্ট, আদারওয়াইজ আমরা আরও সাফার করবো সামনে। এবং যেটা আপনি বললেন, এটা একটা পর্যায়ে যে একেবারে এন্ড স্টেজের পর্যন্ত নিয়ে যেতে পারে। ঠিক আছে, তো এক্ষেত্রে ওবেসিটির ক্ষেত্রে আরেকটা যেটা জিনিস, সেটা হলো আমাদের নিয়মিত বাৎসরিক অন্তত চেক আপ দরকার, সেগুলো আমরা করছি না। এটা করতে যেহেতু চেক আপের কথাটা বলেছেন, আরেকটা আপনাকে একটু লাস্ট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ফ্যাটি লিভারের বিষয়টা। কারণ এখন বেশিরভাগ রোগের ক্ষেত্রে আমাদের আসলে আলট্রাসাউন্ড খুবই কমন একটা টেস্ট, এবং যেহেতু ফ্যাটের কথাটা এসেছে, ফ্যাটি লিভার আসলেই সবার মাথার মধ্যে এই প্রশ্নটা আসে, এটার সাথে আসলে রক্তের চর্বি বেড়ে যাওয়া বা হাইপার কোলেস্টেরল, এটার কোনো সম্পর্ক আছে কিনা? ডেফিনেটলি, আপনি যেটা বলেছেন অত্যন্ত সুন্দর একটা অ্যাকচুয়ালি একটা সময় ছিল সিরোসিস অফ লিভার আমরা যে বলতাম, আমাদেরকে স্যাররা বলতেন সিরোসিস কারো ডায়াগনোসিস করা মানে তাকে একটা মৃত্যু সনদ দিয়ে দেয়া, আজকে বা কালকে বা 10 দিন পরে বা 1 বছর পরে। এই সিরোসিস অফ লিভার একসময় কমনেস্ট কারণ ছিল ভাইরাল হেপাটাইটিস, বি ভাইরাস, সি ভাইরাস। আল্লাহর কাছে অসীম শুকরিয়া, এগুলো ইদানিং কিন্তু আগের থেকে কমে এসছে। কারণ কি, আমরা এখন ভ্যাকসিন বি ভাইরাসের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, সচেতনতা বেড়ে গেছে, নিডল শেয়ারিং কমে গেছে, স্ক্রিনিং করা হয়, এইসব কিছু কমে গেছে। কিন্তু তার মানে কি আমাদের সিরোসিস কমে যাচ্ছে? তা কিন্তু না। আমরা সিরোসিস নামটা কম ব্যবহার করি, আমরা ক্রনিক লিভার ডিজিজ। এটা এখন প্রধানতম কারণ হয়ে গেছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার জিনিসটা কি? নর্মালি লিভার কিন্তু করে কি, রক্তটাকে পরিশুদ্ধ রাখার চেষ্টা করে। রক্তে যখন চর্বি বা কোলেস্ট্রল মাত্রায় বেশি হয়, সে নিজে টেনে নেয়, আবার রক্তে যখন কমে যায় সে ছেড়ে দেয়। কিন্তু কন্টিনিউয়াস যদি রক্তে বেশিই থাকে, তাহলে সে টানতেই থাকবে, ছাড়তে পারবে না। এক্ষেত্রে আস্তে আস্তে লিভারে চর্বি জমে যাচ্ছে, কোলেস্ট্রল জমে যাচ্ছে, এবং আলটিমেটলি ফাইব্রোসিস হয়ে যাচ্ছে, সিরোসিস হয়ে যাচ্ছে। যে এটাও আমাদের অবশ্যই দেখার ব্যাপার, যে আমাদের খাবার দাবারের ক্ষেত্রে সতর্কতা, মানে এরকম যাতে না হয় কমন ডিজিজ দেখে এটাকে ইগনোর করা যায়। আচ্ছা, চর্বি তো জমছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিজিজ, এটা হালকাভাবে নেওয়ার একটা সুযোগই নেই, আমাদেরকে ইনক্যাপাসিটেটেড করে দিচ্ছে তো ফ্যাটি লিভার। এবং যেটা আপনি বললেন, এটাকে কন্ট্রোল করার বিষয়টা হচ্ছে আসলে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে এবং খাবারটাকে কন্ট্রোল করা, বিশেষ করে
তৈলাক্ত খাবারটাকে অ্যাভয়েড করা এবং কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে। কার্বোহাইড্রেট বেশি খেলে ফ্যাট হতে পারে, জি আমাদের প্রোটিনটাকে ঠিক রাখতে হবে, কিন্তু কার্বোহাইড্রেট ফ্যাটটাকে কন্ট্রোল করতে হবে। জি, অনেক ধন্যবাদ স্যার। এই ওবেসিটি এবং এটার সাথে আপনার কার্ডিয়াক যারা রেসপিরেটরি মেডিসিনের রোগীরা আছেন তাদের অবভিয়াসলি কিছু রিলেশন আছে, স্পেশালি যারা স্লিপ অ্যাপনিয়া রোগীরা আছেন বা অনেকের এরকম শ্বাসতন্ত্রের সমস্যা হয়ে থাকে, শর্ট নেক যাদের থাকে তাদের এরকম অসুবিধা হয়। সো আপনি বিশেষজ্ঞ হিসেবে আসলে ওবেসিটির সাথে এই সম্পৃক্ততাটাকে কীভাবে জানাতে চান আমাদের দর্শকদের? আসলে ওবেসিটি নিয়ে আমার কথা বলতে যাওয়াটা একটু সমস্যার। রোগীরাও যখন আমাকে জিজ্ঞেস করে কিভাবে ওজন কমাবো, আমি প্রথমে বলি যে ভাই এটা যদি খুব ভালো জানতাম তাহলে নিজেরটাই কমাতাম। তো যাই হোক, আপনি যে প্রশ্ন করেছেন এটা আসলে একটা অত্যন্ত জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয়, এবং এখন আমাদের দেশে বিশেষত একটু মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পর্যায়ে কিন্তু এটি খুব ভয়াবহ এসেছে। সেটি হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, ঘুমের ব্যাঘাত। দেখা যাচ্ছে এক সময় আমরা বলতাম যে না, তিনি নাক ডেকে ঘুমালেন মানে হচ্ছে খুব আরামের ঘুম দিলেন। আসলে নাক ডেকে ঘুমানোটা হচ্ছে গিয়ে একটা ব্যারামের ঘুম, কারণ নাকে অবস্ট্রাকশন হলেই নাক ডাকে, এবং এইভাবে যে ঘুমায় তার শরীরে ঘুমের সময় যেভাবে অক্সিজেন এসে সমস্ত শরীরটাকে আবার পরের কাজের জন্য অ্যাক্টিভ করে দেওয়া, সেটি করতে পারে না। এবং কারো কারো ক্ষেত্রে এটা এত ভয়াবহ হয় যে অক্সিজেনের লেভেলটা অনেক নেমে যায় এবং সে তখন অক্সিজেনের অভাবে ধরফর করে উঠে বসে, এবং সারা রাতের মধ্যে কোনো কোনো সময় একবার, দুবার, 5 বার থেকে শুরু করে 15 বার, 20 বারও হতে পারে যে তার বারবার ঘুম ভেঙে যাচ্ছে, বারবার ঘুম ভেঙে যাচ্ছে, এবং তার ঘুমের কোনো রকম ঘুমের মানে যে অভাব সেটা থেকে সে বের হয়ে আসতে পারে না। তার ফলে দিনের বেলায় তার সমনোলেন্স বা অযথা ঘুম পায়। দেখা যাচ্ছে যে এই যে হয়তো আমরা 3 জন বসে আছি, আপনি ওনার সাথে কথা বলছেন, আমার স্লিপ অ্যাপনিয়া ছিল, আমি ওই কথার মধ্যেই ঘুমিয়ে পড়ছি, ঢুলে পড়ছি, টিভি দেখতে বসেছি, ঢুলে পড়ছি, পত্রিকা পড়ছি, ঢুলে পড়ছি, একটা সভা সমিতিতে আছি, আমি দেখা যাচ্ছে আমার ঘুম ধরে যাচ্ছে। যারা বাসায় থাকেন তারাও দেখা যায় যে এই সময় তার ঘুমানোর কথা না, সেই সময় তাকে বিছানা টানে, মনে হয় যে সে গিয়ে একটু ঘুমিয়ে পড়তে চায়। তো এর ফলে যেটা হয়, ওই যে কথাটা একদম শুরুতে বলেছিলাম এয়ার পলিউশন নিয়ে, ওই ধরনের একটা সমস্যা হয়। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু অক্সিজেনের অভাবে ভোগে, ফলে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই দুর্বল হতে থাকে। এবং ওবেসিটির সাথে এটার একটা বিরাট সম্পর্ক আছে, অর্থাৎ যারা ওবেস তাদের ক্ষেত্রে এই স্লিপ অ্যাপনিয়াটা অনেক বেশি হয়ে থাকে। তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে যে শ্বাসতন্ত্র, শ্বাসনালী, যেখানে নাক দিয়ে বাতাসটা গিয়ে যখন ফুসফুসে শ্বাসতন্ত্রে যায়, ওই জায়গার যে মাংসপেশিগুলো বা ওই জায়গার যে সফট টিস্যুগুলো আছে সেগুলোর মধ্যে অতিরিক্ত চর্বির কারণে অথবা এই যে আশপাশের যে মাসেলের যে চাপ, এটার কারণে ওগুলো বুজে আসে, শ্বাসনালীগুলো সরু হয়ে যায়, বাতাসের প্যাসেজটা কমে যায়, ফলে তাদের আরো বেশি মাত্রায় এই সমস্যাগুলো, অর্থাৎ যে আমি যে ঘুমের ব্যাঘাতের কথা বললাম, এটা হয়ে থাকে। এবং এটি একটি, আমি বলবো, একটা দুষ্ট চক্র। অর্থাৎ ওবেসিটি থাকলে যেমন ওএসএ বা আপনার ঘুমের ব্যাঘাত হচ্ছে, আবার এই কারণে ওবেসিটি বেড়ে যাচ্ছে। এই চক্রের মধ্যে একবার ঢুকে গেলে তাকে কিন্তু মানে এখান থেকে বের করে আনা বেশ কষ্টের, এবং তার সাফারিংসগুলো কিন্তু খুবই ভয়াবহ হয়ে থাকে। জি, এবং যারা এই ধরনের রোগীরা আছেন তারা যাতে বিষয়টা আসলে একটু মাথায় রাখেন। সবাই যেটা চায় যে ডাক্তারের কাছে গেলে মেডিসিন দিয়েই সব কিছুর হয়তো সমাধান হয়ে যাবে। আসলে এখানে লাইফস্টাইলের যে গুরুত্ব কত বেশি এবং হেলদি থাকাটা কতটা ইম্পর্টেন্ট রোগগুলো থেকে বের হওয়ার জন্য, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিশেষজ্ঞের কথাটা শুনে। স্যার, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যারা এখনকার একটা ট্রেন্ডিং বিষয় হচ্ছে ভেপিং, যেমন আপনি বারবার স্মোকিংয়ের কথা বলছেন, ইয়াং জেনারেশন এখন ভেপিং বা সীসা, এই জিনিসগুলোর একটা ট্রেন্ড আছে, এবং এগুলো অনেক গভর্নমেন্ট কিন্তু ব্যানও করে দিয়েছেন, বাট তারপরে মানুষ করছে। এই স্মোকিংয়ের ইফেক্টটা আসলে কিরকম যারা ভেপিং করছে তাদের জন্য? একটা কথা কি, মানুষের জন্মগতভাবেই কিছু বদভ্যাস থাকে। কেউ হয়তো দেখবেন যে একটু নখখোটে বা আরও কোনো ছোটোখাটো বদভ্যাস, আর কারো কারো অনেক বড় বদভ্যাস। আমি বলবো বদভ্যাসের রাজা হচ্ছে ধূমপান। এই ধূমপান বদভ্যাসে যিনি আক্রান্ত হয়েছেন তার ক্ষতি হয় না এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই। একটা সময় ছিল যে এটা সিগারেটের মাধ্যমে বা হুকার মাধ্যমে এই ধূমপানটা করা হতো, তামাক দিয়ে।
তো যখন চিকিৎসকরা বুঝলেন, বৈজ্ঞানিকরা বুঝলেন যে এটিকে প্রতিহত করতে হবে, এবং এক্ষেত্রে যারা প্রশাসনে আছেন, নীতি নির্ধারণে আছেন, তাদেরকেও বোঝাতে সক্ষম হলেন যে এই অভ্যাস থেকে মানুষকে বের হয়ে আসতে হবে, কারণ এর কারণে স্বাস্থ্যের প্রচণ্ড ঝুঁকি রয়েছে। তখন কিন্তু এই যে আপনি বললেন যে ব্যান করে দেওয়া বা নিষিদ্ধ করা বা এই ধূমপানকে সীমিত করার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু হলো। তো বদঅভ্যাসের রাজা যেমন ধূমপান, আবার আমি বলবো যে ব্যবসায়ীদের মধ্যে কুটবুদ্ধির রাজা হচ্ছে গিয়ে তামাক ব্যবসায়ীরা। তারা তখন ভিন্ন প্রক্রিয়ায় এটিকে প্রমোট করার চেষ্টা করলেন। প্রথমে আনলেন সীসা, যে সীসাতে তো সিগারেট না, এটা ওই পানির মধ্য দিয়ে ফিল্টার্ড হয়ে বা অন্য কোনো রাসায়নিকের মধ্য দিয়ে ফিল্টার্ড হয়ে আসে, এটি ক্ষতি করে না। কিন্তু এটা একেবারেই একটা ভুয়ো কথা, একটা মিথ্যে কথা, সোজা কথা। বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওই সীসার মধ্যে মেনথল মিশানো হয়, যার ফলে যেটা হয় যে আপনি সরাসরি সিগারেট খেলে যতটুকু ভিতরে গরম ধোঁয়াটা যায় এবং তারপরে আপনি বের করে আনেন, ওই মেনথল এমন একটা আরাম দেয় যে ওটা আরও ডিপে, আরও গভীরে চলে যায়। উল্টা হতে পারে। তার পরবর্তীতে আসলে এই ভেপিংটায় তারা এইভাবে বলা শুরু করলো যে এটা নেশা হয় না, এটাতে শুধুমাত্র সিগারেটের যে ভালো এফেক্টটা, অর্থাৎ এই যে তাজা বোধ করার এফেক্ট, চাঙ্গা বোধ করার এফেক্ট, সেইটাই হয়। আসলে সিগারেটে কোনো তাজা বোধ করার, চাঙ্গা বোধ করার, তামাকের মধ্যে এরকম কোনো কিছুই নেই। এইটাও একটা সম্পূর্ণ ভুয়ো কথা। এবং WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু স্পষ্টই বলে দিয়েছে যে সিগারেটের ধূমপান আর ভেপিং দুটোর মধ্যে খারাপত্বের দিক দিয়ে কোনো তফাৎ নেই, দুটো সমান মাত্রায় খারাপ, বরং কোনো কোনো ক্ষেত্রে ভেপিং আরও বেশি খারাপ। অতএব ভেপিংয়ের মধ্যে কোনো স্মার্টনেস নেই, ভেপিংয়ের মধ্যে কোনো নিরাপত্তা নেই, এটাকে প্রমোট করার কোনো কারণ নেই। জি, আর স্যার আপনাকে একটু আরেকটা বিষয় জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজের ব্যাপারটা। যেহেতু আমরা সব কিছুতেই একটু বলি যে যতটুকু সম্ভব সব কিছু এক্সারসাইজের মধ্যে রাখলে আমাদের সব অঙ্গগুলো হেলদি থাকে। সো ব্রিদিং এক্সারসাইজের আসলে আমাদের কোনো রোল আছে কিনা এবং সেটা প্র্যাকটিস করা উচিত কিনা? খুবই অনেক রোল আছে। প্রথমত হচ্ছে যে সুস্থ যাদের শ্বাসতন্ত্র ভালো আছে আল্লাহর রহমতে এখনো, তাদেরও কিন্তু ব্রিদিং এক্সারসাইজ করা উচিত। অন্তত পক্ষে প্রতিদিন সকালে বিকালে বড় বড় করে শ্বাস নেওয়া, বিশেষত একটু খোলা জায়গায় চেষ্টা করা যে একটু কম্পারেটিভলি, তুলনামূলকভাবে দূষণমুক্ত বাতাসে বড় বড় শ্বাস নিয়ে নিজের ফুসফুসকে, নিজের শ্বাসনালীগুলোকে যেন সজাগ রাখা যায়, সুচারুরূপে রাখা যায়, সেই চেষ্টাটা করা। আর যাদের শ্বাসতন্ত্র আক্রান্ত হয়েছে তাদের কিন্তু কিছু কিছু ছোটোখাটো ব্যবস্থার মাধ্যমেও ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। তার ক্ষেত্রে আমরা এখন বলে থাকি 3 বল এক্সারসাইজ বলে একটা জিনিস আছে। অর্থাৎ 3টা নলের, প্লাস্টিকের টিউব বা নলের মধ্যে 3টা মার্বেলের মতো থাকে 3 রঙের, এবং এক পাশে একটা নল লাগানো থাকে। ওটা মুখের মধ্যে নলটা ধরে পরে লম্বা টান দিলেই বলগুলো উপরে ওঠে। এটা ফুসফুসের কার্যক্ষমতাটা, ফুসফুসের যে অংশগুলো অকেজো হয়ে গেছে বা যাচ্ছে সেই জায়গাগুলোকে আরও একটু সতেজ করার চেষ্টা করে। সুতরাং এটা খুবই কম দামি একটা ডিভাইস, এটার মাধ্যমে করা যেতে পারে। তা না হলেও অন্তত পক্ষে এই ধরনের রোগী যারা আছেন তাদেরকে বড় বড় শ্বাসের সাথে 2 হাত দুই দিকে প্রসারিত করে বড় শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার সময় আবার 2 হাতকে কাছে নিয়ে আসা, এই ধরনের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যেতে পারে। আরও যারা বেশি আক্রান্ত হয়ে গেছেন, আমরা যেটা বলে থাকি সিওপিডিতে, অথবা যাদের টিবি বা এই ধরনের রোগের কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বা করোনা পরবর্তী কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে পালমোনারি রিহ্যাবিলিটেশন বা ফুসফুসের পুনর্বাসন নামে একটি প্রক্রিয়া আছে, যেখানে এই ধরনের ব্যায়াম থেকে শুরু করে, খাদ্যাভ্যাস থেকে শুরু করে জীবনযাত্রা, সমস্ত কিছুকে একটা রুটিনের মধ্যে এনে দেওয়া হয়। অবশ্যই সেক্ষেত্রে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আপনার কাছে আসলে বা আপনার মতো যারা বিশেষজ্ঞ আছেন যারা এগুলো তাদের কাছে আসলে অবশ্যই সেই বিষয়ে হেল্প পাবেন। আমরা আসলে একদমই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমাদের সাথে আজকে ছিলেন অধ্যাপক ডক্টর রহমতুল বারী এবং ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এবং দর্শক খুব সিম্পল করে, খুব সুন্দর করে আমাদের বিশেষজ্ঞরা আজকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে আমাদের হেলথটাকে আমরা ভালো রাখতে পারি। চেষ্টা করবেন সেগুলো প্র্যাকটিস করার জন্য, ভালো থাকার জন্য। সুস্থ থাকবেন সবাই, দেখা হবে আবার আগামী সপ্তাহে।